আসসালামু আলাইকুম। তো আজকের লেসন হচ্ছে আমাদের অপশন অফ পিউবার্টি। আচ্ছা, নেক্সট যেটাতে আমরা ছিলাম মুসলিম লয়ের, তারপরেটা হচ্ছে আমাদের অপশন অফ পিউবার্টি সম্পর্কে আজকে আমরা পড়ব। অপশন অফ পিউবার্টিকে আলাদা নামে একটা বলা হয় হচ্ছে খায়ের আল বুলুক। খায়ের আল বুলুক, যখন কোনো নাবালিকা তার পিতা বা অন্য কোনো আইনগত অভিভাবকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, উক্ত নাবালিকা সাবালিকা হওয়ার পর উক্ত বিবাহ বাতিল করতে পারে। তো বেসিক্যালি যেটা হয় এখানে যে হচ্ছে যখন কোনো 18 বছরের নিচের কোনো কাউকে বিয়ে দেওয়া হয়, পরবর্তীতে যখন সে 18 বছর পূর্ণ হলো, 19 বছর তার 19 বছর হওয়ার আগে তার কাছে একটা অপশন আসে যে সে এই বিয়ে চাইলে বাতিল করতে পারে। তো এটাকে বেসিক্যালি বলা হয় অপশন অফ পিউবার্টি, যেটার আরেক নাম হচ্ছে খায়ের আল বুলুক। আচ্ছা, ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 আইনের 2-7 ধারা অনুযায়ী একজন স্ত্রী তার বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে কি কি কারণে সে, মানে এখানে বেশ কিছু কারণ আমাদেরকে দেওয়া হয়েছে, যেরকম হচ্ছে বিবাহটি তার পিতা বা অন্য বিবাহের মাধ্যমে যখন করা হয়, বিবাহটি কনজিউমেটেড হয় নাই, বা বিবাহ মেয়েটির মানে বেসিক্যালি এই যে খায়ের আল বুলুক অপশন অফ পিউবার্টির কয়েকটা শর্ত আছে। কয়েকটা শর্ত হচ্ছে, প্রথম শর্তটা কি, একটা হচ্ছে বিবাহ তার হচ্ছে পিতা মাতা বা অভিভাবকের মাধ্যমে দেওয়া হয়েছে। হ্যাঁ, বিবাহ পিতা মাতা বা অভিভাবকের মাধ্যমে দেওয়া হয়েছে। সেকেন্ডটি হচ্ছে বিয়েটা কনজিউমেটেড হয়নি। এখন কনজিউমেটেড বলতে কি বোঝাচ্ছে, যে ফিজিক্যাল রিলেশন দ্বারা বিয়েটা কনজিউমেটেড হয়নি। এরপরে হচ্ছে মেয়েটির বয়স 18 বছর পূর্ণ হওয়ার আগেই বিবাহটা সম্পন্ন হয়েছে। এখন অপশন অফ পিউবার্টি এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, যখন বাচ্চা বা মানে মেয়েটা তার 18 বছর পূর্ণ না করে, দ্যাট মিনস সে নাবালিকা থাকে। তো নাবালিকা থাকার সময় হচ্ছে সে, যদি তার বিয়ে হয়, পরবর্তীতে যখন সে 18 বছরের পূর্ণ হয় তার, তখন মেয়েটির বয়স 19 বছর পূর্ণ হওয়ার পর আগে, মানে 18 থেকে 19 বছর, এই 1 বছর বেসিক্যালি থাকে, সে এই সময়ের মধ্যে চাইলে তার বিয়ে বাতিল করতে পারে। কিন্তু এক্ষেত্রে শর্ত তাহলে কি কি থাকতেছে, যে হচ্ছে তাকে বিয়ে কনজিউমেটেড হতে হবে, সরি কনজিউমেটেড হয়নি এরকম হবে। যদি ফিজিক্যাল রিলেশন হয়ে যায় তাহলে তার এই অপশন অফ পিউবার্টিটা থাকবে না। সো হ্যাঁ, এরপরে এখানে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, যেরকম হচ্ছে ইদ্যত। তালাকপ্রাপ্ত হয়ে বা স্বামীর মৃত্যুর পরে যে সময় পুনরায় বিবাহ থেকে বিরত থাকতে হয় তাকে ইদ্যত বলে। মানে ইদ্যতটা কি, ইদ্যত সম্পর্কে আমরা মানে আমি একদম বেসিক থেকেই বলতে ট্রাই করি, যাতে যারা একদম নতুন তারাও জিনিসগুলো ভালোভাবে ধরতে পারে। ইদ্যত হচ্ছে যখন কোনো একজন মেয়ে যে তালাকপ্রাপ্ত হয়, বা হচ্ছে যে যার স্বামী মারা যায়, তার স্বামী মারা যাওয়ার আর এই তালাক প্রাপ্তির পরে কিছুটা সময় তাকে সেকেন্ড বিয়ে, মানে পরবর্তী যে বিয়ে, সেই বিয়েটা থেকে বিরত থাকতে হয়। পরবর্তী বিয়ে থেকে বিরত থাকার এই পিরিয়ডটাকে আমাদেরকে বলা হয় হচ্ছে ইদ্যত পিরিয়ড। হ্যাঁ, ইদ্যত পিরিয়ড। এখন ইদ্যতকালীন সময়ের মেয়াদ কতটুকু, তালাকপ্রাপ্ত স্ত্রীর ক্ষেত্রে আমাদেরকে এগুলো কিন্তু আমি বারবার হচ্ছে আমি এই জিনিসগুলো বলতে চেষ্টা করব, যাতে সবার মনে থাকে জিনিসগুলো, মানে আমাদের এই জিনিসগুলো শুনতে শুনতেই মনে হয়ে যায়। হ্যাঁ, তো তালাকপ্রাপ্ত স্ত্রী যদি, ক্যামেরা কি ফিক্স হয়েছে নাকি প্রবলেম আছে? আচ্ছা, আই গেস দেখা যাচ্ছে। সো তালাকপ্রাপ্ত স্ত্রী যদি গর্ভবতী না হয়, সেক্ষেত্রে সন্তান প্রসব করা পর্যন্ত, আর যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে 3 মাস বা 3টি মাসিক সময়কাল, 3টি মাসিক সময়কাল। এটা হচ্ছে তালাকপ্রাপ্ত স্ত্রীর ক্ষেত্রে, মানে ইদ্যতের পিরিয়ড সম্পর্কে আমরা পড়তেছি। হ্যাঁ, পিরিয়ড যে তালাকপ্রাপ্ত স্ত্রীর ক্ষেত্রে, যে তালাকপ্রাপ্ত স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে যদি গর্ভবতী হয় তাহলে প্রসব করার আগ পর্যন্ত, গর্ভবতী হলে কি প্রসব করার আগ পর্যন্ত, আর যদি গর্ভবতী না হয় সেক্ষেত্রে 3 মাস পর্যন্ত বা 3টি মাসিক সময়। এখন যদি স্বামী মারা যায়, ইদ্যত তো 2 ক্ষেত্রে আমরা জানি যে ইদ্যত পালন করতে হয়। একটা হচ্ছে তালাক যদি হয়ে যায়, আর একটা হচ্ছে স্বামী যদি মারা যায়। সেক্ষেত্রে স্বামী মারা গেলে এটার ডিউরেশন কত,
স্বামী মারা গেলে এটা ডিরেকশন হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত বা 4 মাস 10 দিন যেটা পরে ঘটবে। স্বামী মারা গেলে যদি গর্ভবতী হয়, এখানে কিন্তু আমাদের দুইটা আমরা দেখতেছি যে গর্ভবতী যদি হয় আর যদি গর্ভবতী না হয়। এখন গর্ভবতীর ক্ষেত্রে কি হবে? গর্ভবতীর ক্ষেত্রে হবে যে সন্তান যতদিন মানে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না বা প্রসব করতেছে না, ওই তো ভূমিষ্ঠ প্রসব একই, তো ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত হবার ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আর বা 4 মাস 10 দিন যেটা পরে ঘটবে, বা 4 মাস 10 দিন, এটা হচ্ছে যেটা পরে, যেটি পরে। হ্যাঁ, মানে এখন যদি প্রশ্ন আসে যে হচ্ছে ইদ্যুৎকালীন পিরিয়ড, যে ধরুন একজন মহিলার স্বামী মারা গিয়েছেন, তিনি প্রেগনেন্ট, তো মানে এগুলো তো প্রেগনেন্ট এভাবে আসবে না, তিনি গর্ভবতী, তো তাহলে তার ইদ্যুৎকালীন সময় কতটুকু হবে? অপশনে অনেক কিছু, যে 4 মাস 10 দিন দেওয়া থাকতে পারে, 3 মাস দেওয়া থাকতে পারে, ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত দেওয়া থাকতে পারে। তো ভূমিষ্ঠ গর্ভবতীর এটা কি হবে? ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত বা হচ্ছে 4 মাস 10 দিন যেটা পরে, যেটি পরে, এটাও অপশনে থাকবে। তাহলে যদি এরকম প্রবলেম করে দেওয়া থাকে যে তার হচ্ছে 4 মাস, তার সে হচ্ছে ধরুন 6 মাসের অন্তঃসত্ত্বা, তার আরও 3 মাস বাকি, তাহলে তার ইদ্যুৎকালীন পিরিয়ড কত? তার ইদ্যুৎকালীন পিরিয়ড হবে হচ্ছে 4 মাস 10 দিন। কারণ কি? কারণ এই 4 মাস 10 দিন পরে। কিন্তু যদি এরকম হতো যে হচ্ছে যে হচ্ছে 4 মাস 10 দিন মারা গেছে, তার থেকে বেশি হয়েছে 4 মাস 10 দিন হয়ে গিয়েছে, যার থেকে মারা যাওয়ার পরে হচ্ছে ধরুন মারা যাওয়ার পরে 2 মাস আছে, কিন্তু তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আরও 6 মাস বাকি, তাহলে কি হবে? তাহলে এই 6 মাস পরে হচ্ছে তার ইদ্যুৎকালীন পিরিয়ড শেষ হবে, মানে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আর বা 4 মাস 10 দিন যেটি পরে। আর এই ক্ষেত্রে আমরা তালাকের ক্ষেত্রে কি পড়েছি, যে সন্তান প্রসব করার আগ পর্যন্ত আর 3 মাস, 3টি মাসিক সময়। এই 3টি মাসিক সময় এটা কখন হবে? যদি হচ্ছে তো আপনার গর্ভবতী না হয়। সো বেসিক্যালি গর্ভবতী না হলে, তাহলে এখন আমি প্রশ্ন উত্তর সেশনটা রাখতে ট্রাই করি, যাতে হচ্ছে আপনার আমার দুইজনেরই বিষয়টাকে বেশ ক্লারিটির সাথে আমরা জিনিসটা মনে রাখতে পারি। আচ্ছা, এখন একটু আমরা এই জিনিসটা আরেকবার একটু রিভিউ করি, যে ইদ্যুৎকালীন পিরিয়ডে ধরুন একজন তালাকপ্রাপ্ত মহিলা, তিনি যদি গর্ভবতী হয় তাহলে কি হবে? তার ইদ্যুৎকালীন পিরিয়ড হবে প্রসব করার আগ পর্যন্ত। তিনি যদি গর্ভবতী না হয় তখন কি হবে? তার ইদ্যুৎকালীন পিরিয়ড হবে 3 মাস বা 3টি মাসিক সময়। স্বামী যদি মারা যায়, সেই ক্ষেত্রে তার সে যদি গর্ভবতী থাকে তখন হবে হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত বা 4 মাস যেটা পরে সেটা। আর যদি গর্ভবতী না হয় তাহলে 4 মাস 10 দিন। ঠিক আছে, গর্ভবতী না হলে 4 মাস 10 দিন। এটা হচ্ছে আমরা পড়লাম ইদ্যুৎকালীন পিরিয়ড সম্পর্কে। এখন মুতা ম্যারেজ সম্পর্কে আমরা জানি যে মুতা বিবাহ সুন্নি আইনে স্বীকৃতি না, কিন্তু শিয়া আইনে মুতা বিবাহ বৈধ। মুতা বিবাহের শর্ত কি? মুতা বিবাহের কিছু শর্ত আছে। আচ্ছা, আমি লিখি মুতা বিবাহ। মুতা বিবাহের শর্ত কি? মুতা বিবাহ সুন্নি আইনে স্বীকৃত নয়, কিন্তু শিয়া আইনে মুতা বিবাহ বৈধ। মুতা বিবাহের শর্তগুলো হচ্ছে সহবাসের সময়কাল নির্দিষ্ট হবে, আর হচ্ছে দিনমোহর নির্দিষ্ট হবে। এগুলো কিন্তু, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই কোশ্চেনে আসে, যে মুতাবিবাহ মানে অপশনে আপনাকে দিয়ে দিবে যে মুতাবিবাহর বৈশিষ্ট্যর মধ্যে কোনগুলা অ্যাকচুয়ালি হবে, কোনগুলো হবে না। তো মুতাবিবাহের ক্ষেত্রে আমাদের কি কি নির্দিষ্ট থাকবে? সহবাসের সময়কাল, আর হচ্ছে আপনার দিনমোহর। এই দুইটা কি সহবাসের সময়, মুতাবিবাহের সময় এই দুইটা হচ্ছে নির্দিষ্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি কয়েকটা প্রশ্ন করি, যে
ধরুন ও মুসলিম নরনারী পরস্পরের সম্পত্তিতে কোনো সাক্ষী ব্যতীত বিয়ে করলে তাদের বিয়ের আইনগত ফলাফল কী হবে? আমরা গতকালকে পড়েছি বিবাহ সম্পর্কে, আইনগত ফলাফল সম্পর্কে আমরা পড়েছি। এটা কিন্তু ম্যারেজেরই একটা পার্ট ছিল, অপশন অফ পিউবার্টি। সো যখন হচ্ছে সাক্ষী ব্যতীত বিয়ে করে তখন কি হবে? সেটা কিন্তু অনিয়মিত হবে, সেটা কিন্তু অবৈধ হবে না। সাক্ষী ব্যতীত বিয়ে অনিয়মিত। ধরুন মুসলিম আইন অনুযায়ী অ্যাফিনিটির কারণে বিবাহ নিষিদ্ধ। তো অ্যাফিনিটির কারণে বিবাহ কার সাথে নিষিদ্ধ হবে? পুত্রের স্ত্রী, ভগ্নীর দুধমাতা, ভগ্নী, কন্যা। তো এটা হবে আমরা মানে খুবই ইজি একটা ওয়ে এটা মনে রাখার জন্য, সেটা হচ্ছে অ্যাফিনিটি বলতে আমরা বেসিক্যালি স্ত্রী জাতীয় যে মানুষগুলো তাদেরকে আমরা বোঝাচ্ছি, হ্যাঁ। আর হচ্ছে অ্যাফিনিটি নিচে যেটা ছিল যে ফস্টারেজ হচ্ছে আমাদের দুধ মাতা। তো দুধ মাতা বা যারা দুধ সম্পর্কীয় যাদের সাথে সম্পর্ক তারা হবে হচ্ছে ফস্টারেজ। ওকে। তো অ্যাফিনিটি কি? অ্যাফিনিটি হচ্ছে যাদের সাথে আমাদের মানে সম্পর্ক রক্তের সম্পর্ক হচ্ছে আমাদের কনসেনকুইটি, হ্যাঁ। আর অ্যাফিনিটি হচ্ছে জ্ঞাতিত্বের কারণে বা বিবাহের কারণে মানে জ্ঞাতিত্বের কারণে যে বিবাহে নিষেধাজ্ঞা। যেরকম ধরুন স্ত্রীর মাতা, স্ত্রীর কন্যা, বা পিতার স্ত্রী বা পুত্রের স্ত্রী, বা পিতার স্ত্রীগণ বা পিতামহের স্ত্রীগণ, এই ধরনের, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বিবাহ শেষ করলাম। এটা বিবাহ হচ্ছে আমাদের, ম্যারেজ হচ্ছে আমাদের অপশন অফ পিউবার্টি হচ্ছে ম্যারেজের একটা পার্ট ছিল। হোপফুলি এই কোনো প্রবলেম নেই। তারপরেও হচ্ছে অবভিয়াসলি আমার লেকচারগুলো আমি সাজেস্ট করি যে যারা একদম বিগিনার অ্যান্ড আপনাদের কাছে সময় নেই, আপনারা ধরুন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা মাস্টার্স যারা এখনও পর্যন্ত সামনে বিজেএস দিবেন বা বিজেএস দিবেন, তখন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। আচ্ছা, ডাওয়ার পেজ চেঞ্জ করে